এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। মাহবুবুল আলম চৌধুরীর লেখা কাঁদতে আসেনি, ফাঁসের দাবি নিয়ে এসেছি কবিতা থেকে শুনছিলেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ অমর 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হলো। আজ এই দিনে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদদের প্রতি এনটিভির অতল শ্রদ্ধা। দর্শক, আজ দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার শুরু হয়েছে। বর্তমানে অনলাইনে এনটিভির সাবস্ক্রাইবার, ফলোয়ার সব মিলিয়ে ৫ কোটির বেশি। এই শুভক্ষণে এনটিভির সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের এনটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন লেখক, কথাসাহিত্যিক ও শিক্ষক আহমদ কামাল চৌধুরী। চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। সভাপতি, আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, আমরা ভাষা আন্দোলন একটু সংশোধন করে দিই। আমার নাম আহমদ মোস্তফা কামাল। আমি অত্যন্ত দুঃখিত। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, শহীদ দিবস এবং এই নামেই পরিচিত ছিল এক সময়, কিন্তু এখন হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেটা 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। তো বলা যায় এক ধরনের এখনকার যেই মানে আমরা দেখি যে শহীদ দিবস এক ধরনের আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। মানে কবে থেকে এমন হয়ে গেল আর কেনই বা হলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আগে তো আসলে আমরা এটাকে আমাদের ভাষা শহীদ দিবস হিসেবেই পালন করতাম এবং রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কিন্তু এটাকে শহীদ দিবসই বলা হয়। আমাদের বাংলাদেশে এটাকে শহীদ দিবসই বলা হয়। তবে যেহেতু এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে এবং জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। সেই জন্য মাতৃভাষা দিবস হিসেবেও উদযাপন করা যেতে পারে, তাতে কোনো সমস্যা আমি দেখি না। কিন্তু আমাদের শহীদ দিবসের কথা ভুলে গিয়ে যদি আমরা শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি, সেইটাকে আমি একটু সমস্যাজনক মনে করি। এখানে দুটো বিষয় আছে, ছোট করে বলি। একটা হচ্ছে যে ভাষা শহীদ দিবস আমরা যখন পালন করেছি, তখন এটার মধ্যে যে ভাব গাম্ভীর্য ছিল, এটার মধ্যে যে একটা সকরুণ ব্যাপার ছিল, শ্রদ্ধার যে প্রদর্শনের যে ধরন ছিল, সেটা শোকের যে আবহ ছিল, সেটা পাল্টে গেছে এবং ওইটা থাকা দরকার। কারণ আমরা আসলে তাদেরকে স্মরণ করতে চাই, গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা স্মরণ করতে চাই। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে আসলে কি বোঝায়, এটাও আমরা ঠিকভাবে বুঝতে পারি না। এইটা বলতে বোঝায়, এই থিমটা এক অর্থ খুবই চমৎকার। সেটা হচ্ছে যার যে মাতৃভাষাই হোক না কেন, তার মাতৃভাষায় তার কথা বলার, পড়াশোনা করার এবং জীবনযাপনের সমস্ত কিছু করার অধিকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হতে হবে। এইটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা। হ্যাঁ, সেই অর্থে সারা পৃথিবীতে নানা রকম ভাষা ছড়িয়ে আছে। তারা যেন সব ভাষার মানুষটাই যেন যার যার ভাষায় কথা বলতে পারে, পড়াশোনা করতে পারে, চাকরি বাকরি করতে পারে এবং অন্যান্য সব কিছুই করতে পারে, সেইটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া দরকার। আমরাও তো সেটা নেইনি এখন পর্যন্ত। তবে এটা শুধু উদযাপনের মধ্যেই আছে, কিন্তু প্রয়োগের মধ্যে নেই। এই কাজটা আমরা করিনি। এবং এক সময় আমরা দেখেছি যে 21-এর যে প্রথম প্রহর বলে কোনো বিষয় ছিল না। 21শে ফেব্রুয়ারির সকাল থেকেই হয়তো খালি পেয়ে মানুষ, হ্যাঁ, মানে আগে ছিল প্রভাত ফেরি। প্রভাত ফেরি মানেই হচ্ছে প্রভাতে শুরু হওয়া, ভোরবেলা। 21 তারিখ সকালবেলায় শুরু। হ্যাঁ, ভোরবেলা। মানে আমাদের মনে, আমার ছোটবেলার কথা মনে আছে যে আমরা ওই সূর্য ওঠারও আগে আমরা খালি পায়ে হাতে ফুল নিয়ে তারপরে শহীদ মিনারে যেতাম, গান গাইতে গাইতে, ওই 21শে গানটা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21, ওই গান গাইতে গাইতে ওই একটা আবহ ছিল, লাইন ধরে যাচ্ছি শহীদ মিনারের দিকে। এইটা ছিল প্রভাত ফেরি। সেটা হয়ে গেল হচ্ছে এই মধ্যরাতে প্রথম প্রহরে, এবং হওয়ার কারণে একটা ক্ষতি কিন্তু হয়েছে। সেটা কি জানেন, যে প্রভাত ফেরিতে
নারীদের অংশগ্রহণ যত বেশি ছিল, জি এই মধ্যরাতে কিন্তু ওই পরিমাণ নারীদের অংশগ্রহণ দেখা যায় না। আপনি খেয়াল করে দেখবেন যে শহীদ মিনারে যখন যারা ফুল দিতে যাচ্ছে কিংবা শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে, সেখানে নারীদের সংখ্যা অনেক কমে গেছে, কমে যাওয়ারই কথা, কারণ মধ্যরাতে তাদের যাওয়ার নানা রকম সীমাবদ্ধতা আছে। জি তো এটা আসলে কাজটা ভালো হয়নি, যারা যেভাবেই হয়ে থাকুক না কেন কাজটা ভালো হয়নি। জি আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে অনেকদিন ধরেই দীর্ঘ অনেক সময় ধরেই আমরা লক্ষ্য করছি যে আমাদের যে কোনো উৎসব, সামাজিক অনুষ্ঠান মানে এবং ইদানিংকালে অনেক রেস্টুরেন্টগুলোতে এক ধরনের গান বাজে এবং সেগুলো ভিন্ন ভাষাভাষী, কখনো ইংরেজি এবং হিন্দি গানটাই বেশি আমরা বাজতে শুনি। তো মানে বাংলা গানের চর্চা কি দিন দিন কমে আসছে নাকি আমাদের কোনো গান নেই? মানে এর কারণ আসলে কি? মানে কি না, গান তো আছেই, কিন্তু এটাকে আমি বলি সাংস্কৃতিক আধিপত্যবাদ। হ্যাঁ, সেটা হলো যে আমাদের এখানে যে ব্যাপারটা আমরা দেখলাম যে বাংলা গানের যে চর্চা ছিল, জি সত্যি কথা এখন বললে তো বলবেন যে আপনারা অনেক পুরনো দিনের মানুষ, কিন্তু হ্যাঁ তা বটে, কিন্তু আমরা যেভাবে বাংলা গানের চর্চা দেখেছি, আমাদের যে কৈশোরে কিংবা তারুণ্যে যেভাবে চর্চা দেখেছি, যে প্রচুর প্রচুর ব্যবহার দেখেছি, সেই গান এখনো হয়। গান হবে না কেন? গান তো সবসময়ই চলমান, কিন্তু এই হিন্দি, ইংরেজি এগুলি এসে আমাদেরকে দখল করে নিয়েছে, বিশেষ করে হিন্দি। হ্যাঁ, বিশেষ করে হিন্দি। এখন যেটা হয়েছে যে ধরেন এই যে গায়ে হলুদের অনুষ্ঠানেও দেখি হিন্দি গান বাজানো হচ্ছে। হ্যাঁ, তারপরে অন্যান্য সামাজিক নানান অনুষ্ঠানেও হিন্দি গান বাজানো হচ্ছে, মানে বাংলা গান হচ্ছে না বললেই এবং আমরা ভুলে যাই যে আসলে আমাদের ভাষা কোনটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। এবং আবার ধরেন যে রেস্টুরেন্টের কথা বললেন, এখন ওখানে ইংরেজি গান না বাজালে তাদের ইয়ে থাকে না, মানে স্ট্যাটাসই থাকে, এরকম তারা মনে করে। মানে এগুলো আসলে হীনমন্যতা, এক ধরনের হীনমন্যতা। এবং আপনি বলছিলেন যে সাংস্কৃতিক আধিপত্যবাদের কথা বলছিলেন, সেটা আসলে মানে কি? এই যে আধিপত্য তো এইভাবেই বিস্তার করা হয়, মানে ধরেন হিন্দি এসে আমাদেরকে গ্রাস করে নিল, আমরা বাংলা সিনেমা দেখাচ্ছে, বাংলা নাটক দেখাচ্ছে, হিন্দি সিরিয়াল দেখা শুরু করলাম, বাংলা গান শোনাচ্ছে, হিন্দি গান বেশি শোনা শুরু করলাম, মানে এটা এমন ভাবে আমাদের দখল করেন, এটাই আধিপত্যবাদ। আমরা দেখি যে বিশ্বের অনেক বড় বড় মানে খেলোয়াড় বা যারা মানে কি বলবো যে প্রতিদর্শক মানুষজন আছেন, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে থাকেন, মাতৃভাষায় কথা, তাতে কোনো সমস্যা হয় না। এবং আমি যদি বলিও যে আপনার লিওনেল মেসিও যদি বলি, তাকে আমরা কখনো ইংরেজিতে কথা বলতে শুনি না, তাতে তো আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের এখানে মানে জোর করে ইংরেজি বলার যে প্রবণতা এবং ইংরেজি বলতে পারাটাকেই আমরা একটা যে আধুনিকতা মনে করছি, মানে ভাষার এই দাসত্ব থেকে আমাদের মুক্তি আসলে কবে ঘটবে? এটা ঘটবে যখন আপনি হীনমন্যতা থেকে মুক্তি পাবেন। আপনি তো কতগুলো উদাহরণ দিলেন, আমি শুধু একটা কথা বলি, যে সমস্ত দেশ কিংবা জাতি ইংরেজি ভাষাভাষী নয়, যেমন ধরেন জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, চায়না, থাইল্যান্ড, মানে এই সমস্ত দেশের কথা বলছি, ইংরেজি ভাষাভাষী নয় কিন্তু উন্নত দেশ, এই ধরনের অনেক দেশ আছে, আপনি প্রচুর নাম বলতে পারেন। তারা তাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য, অর্থাৎ ধরেন আপনি বাঙালি, আমিও বাঙালি, একই জাতি, এই নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কখনো নিজের ভাষা ছাড়া অন্য ভাষা ব্যবহার করে না। হ্যাঁ, বলে ভালো বিদেশিদের সঙ্গে তারা ইংরেজি ভাষা ব্যবহার করতে পারে, কিন্তু তাও সহজে করতে চায় না, তারা চায় যে তাদের ভাষাটা যেন আমরা শিখি। কিন্তু আপনি দেখবেন যে আমরা যখন কথা বলি, মানে বিশেষ করে আমাদের তথাকথিত শিক্ষিত শ্রেণী, মানে আমিও তাদের মধ্যে একজন, হ্যাঁ, যে আমরা যখন কথা বলি পরস্পরের মধ্যে, তখন আমরা নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করার জন্য, স্মার্ট প্রমাণ করার জন্য ইংরেজিতে কথা বলি। আমি বুঝি না যে আমাদের দুজনেই মাতৃভাষা বাংলা, আমরা কেন ইংরেজিতে কথা বলি, বা এটাকে কেন আমরা আধুনিকতা ভাবছি? হ্যাঁ, কেন ভাবছি, কেন এইটিকে স্মার্টনেস কেন ভাবছি? আসলে তো ভাষা, সব ভাষাই সুন্দর ভাষা, যার যার ভাষা তার কাছে সুন্দর ভাষা। বাংলা তো অত্যন্ত মিষ্টি মধুর একটা ভাষা। বাংলা যিনি সুন্দর করে বলতে পারেন, এবং আপনিও শ্রোতা, আপনি আবার ভালো করে শুনতেও পারেন কিংবা বলতেও পারেন, দুজনেই বাঙালি, তারা কেন অন্য ভাষা বলবেন? এটা আমার কাছে বোধগম্যই না, একমাত্র হীনমন্যতা। মানে এটা তো মানে এক অর্থে জাতিগত অবক্ষয়, আসলে অবক্ষয় এবং হীনমন্যতা। বললাম তো, হীনমন্যতা, যে তারা মনে করে যে আমাদের ভাষা যথেষ্ট শক্তিশালী না, এবং এর পেছনে অবশ্য অর্থনৈতিক ব্যাপারও জড়িত। ধরেন আমরা যদি যখন অর্থনৈতিকভাবে খুব জাপানের মতো জোরদার অর্থনীতি আমাদের থাকতো, চীনের মতো থাকতো, আমরা যদি
অন্য দেশের মানুষকে বলতে পারতাম যে আগে বাংলা শিখো, তারপরে বাংলাদেশে কাজ করতে পারবা, যেটা জাপান বলে, চীন বলে, হ্যাঁ, কোরিয়া বলে, ওরা যেভাবে। তাহলে আপনি কি এটা বিশ্বাস করেন যে আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদেরকে এই সমস্যা থেকে মানে উত্তরণ? না, এটা একমাত্র অর্থনৈতিক মুক্তি একমাত্র সমাধান না। আসলে আমি যে সমস্ত দেশের উদাহরণ দিয়েছি তারা একই সঙ্গে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির কথা চিন্তা করেছেন। সবগুলো একসঙ্গে চিন্তা করেছেন, একটা প্যাকেজ আকারে চিন্তা করেছেন। আমরা দেখবেন যে আলাদাভাবে চিন্তা করি যে উন্নয়ন বলতে আমরা কতগুলি স্ট্রাকচার বোঝাই, মানে অনেক বড় বড় ভবন, অনেক বড় বড় মেট্রো রেল, সেতু, এগুলিকে আমরা উন্নয়ন বলি। কিন্তু উন্নয়ন বলতে যে শুধু এটাই বোঝায় না। উন্নয়ন বলতে সাংস্কৃতিক উন্নয়ন বোঝায়, শিক্ষার উন্নয়ন বোঝায়, অনেক অনেক রকমের উন্নয়ন বোঝায়। এই জিনিসটা আমরা কিন্তু বুঝি না। আলাদাভাবে দেখতে গেলেই আমাদের সমস্যায় পড়বো। আমাদের দেখতে হবে সব মিলে সামগ্রিকভাবে। একদমই তাই। তার সঙ্গে আপনি বলছিলেন যে আমাদের সার্বিক অর্থেই যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা আপনি বলছিলেন। তো আমরা যদি একটু আবার 21শে ফেব্রুয়ারি বা বইমেলার প্রসঙ্গে চলে যাই, আমরা দেখতে পাই যে 1953 সাল থেকেই এই ভাষা দিবস পালিত হয়ে আসছে এবং স্বাধীন বাংলাদেশে 1972 সালের 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা, মানে মুক্তধারার যিনি প্রকাশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। কিভাবে সেটা আসলে গ্রন্থমেলাটি 21-এর বইমেলা হয়ে উঠল? ওই যে আপনি যে বর্ধমান হাউসের কথা বললেন, ওটা কিন্তু বাংলা একাডেমি, ওইটাই বাংলা একাডেমি আসলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাংলা একাডেমির ওখানে তিনি ওই কয়েকটা বই নিয়ে বসেছিলেন। মানে এখন আমরা একটা বট গাছ দেখতে পাই, এটি কি সেই বট গাছ? ওইটি যে বাংলা একাডেমি ঢুকলে যে বট গাছ দেখতে হবে, ওটাই বর্ধমান হাউসের সামনে। হ্যাঁ, বর্ধমান হাউসের সামনে। ওখানে তিনি বই নিয়ে বসেছিলেন। তখন বই মেলা হিসেবে এটা কেউ চিন্তা করেননি, বলাই বাহুল্য তিনিই প্রথম বসলেন। এবং তাকে স্মরণ করেই, ইনফ্যাক্ট তার প্রতি শ্রদ্ধা জানি, এটা আস্তে আস্তে বইমেলায় পরিণত হলো। হ্যাঁ, প্রথম অল্প ছিল এবং আমরাও ছোটবেলায় দেখেছি। বিশেষ করে আমার 80 দশকের কথা মনে আছে যে বইমেলা তখন অনুষ্ঠিত হতো বাংলা একাডেমির ভেতরে। তখন কি 21শে বইমেলায় নাম করা ছিল? 21শে বইমেলা নাম করা ছিল এবং এটা অনুষ্ঠিত হতো ভেতরে, এবং সেটা অনেকদিন পর্যন্ত ওই ভেতরেই হয়েছে, বাংলা একাডেমির যে ভেতরে, মানে এই সৌরদী উদ্যানে তখন ছিল না। তো আস্তে আস্তে এটা আবার স্টলের সংখ্যা বাড়লো এবং বাইরে চলে এলো, রাস্তার দুই পাশে হতো। না, সৌরদী উদ্যানে আরো পরে, রাস্তার মাঝখানে ছিল। তখন একটু বারোয়ারি টাইপের মেলা ছিল, নানা ধরনের স্টল, শুধুই বই ছিল না। পরে একটা সময় সিদ্ধান্ত নেওয়া হলো যে এটা শুধুমাত্র বইয়ের মেলা হবে, গ্রন্থ মেলা হবে এবং অন্য কোন ধরনের স্টল দেওয়া হবে না। সেটা হয়েছে 2000 সালের পরে, তার আগে না। হ্যাঁ, তার আগে পর্যন্ত নানা রকমের জিনিসই ওখানে হতো। মূল প্রাঙ্গণে হতো বইমেলাটা, আর বাইরে নানা রকমের স্টল থাকতো আর কি। এবং খুবই ইন্টারেস্টিং ঘটনা ছিল যে কলকাতা থেকে যে বইগুলো সংগ্রহ করা হয়েছিল, 32টি বই, তার অধিকাংশ বই সম্ভবত শরণার্থী শিবির এর যে অভিজ্ঞতা থেকে লেখা ওই বইগুলো, মানে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার যে বইগুলো, মানে যে বইগুলো, বই কিংবা পত্রপত্রিকা যেগুলো প্রকাশিত হয়েছিল, ওগুলো নিয়েই তিনি বসেছিলেন ওখানে। হ্যাঁ, তো ওটা এক ধরনের প্রদর্শনীর জন্য, যতটা না বিক্রি তার চেয়ে বেশি প্রদর্শনী এবং মানুষকে সচেতন করা। তো উনি তো আমাদের চিত্তরঞ্জন সাহার কথা বলছি, উনি তো আমাদের প্রকাশনা শিল্পে এক অগ্রপথিক, পায়োনিয়ার বলতে যাকে বোঝায়। তো তিনি আমাদের শিখিয়েছেন যে কিভাবে প্রকাশনা করতে হয়। হ্যাঁ, শুধু দেশের বই না, বিদেশের অনেক অনুদিত বইও আমরা দেখেছি প্রচুর। তো তিনি আসলে এই পথটা দেখিয়ে গেছেন। আপনি তো একটা দীর্ঘ সময় ধরে লেখালেখি করছেন। আপনি যদিও পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন, কিন্তু অদ্ভুতভাবে আপনি কিভাবে কথা সাহিত্যিক হয়ে উঠলেন? এবং মানে এবার বইমেলায় কি আপনার কোনো বই থাকছে? মানে অনেকগুলো প্রশ্ন আপনাকে একসাথে করে ফেললাম। এটা কাছে মানে একই সময় আসলে ঘটেছে, কারণ আমি যখন বিজ্ঞান পড়ছি ঠিকই, কিন্তু তার আগের থেকে স্কুলে কিংবা কলেজে পড়ার সময় তখন আমি বিজ্ঞানই পড়েছি, পদার্থবিজ্ঞান পড়তে এসেছি বিশ্ববিদ্যালয়ে। সেগুলি আমার একাডেমিক পড়াশোনা, কিন্তু তার পাশাপাশি যে বইগুলো পড়তাম সাহিত্যেরই বই সব। এবং সম্ভবত আমি আপনার সম্পর্কে যতটুকু জেনেছি যে 7-8-এ থাকতে আপনি প্রচুর পড়াশোনার মধ্যে চলে গেছেন। হ্যাঁ, ওই বই পড়ার দিকে চলে গেছি। তারপরে আস্তে আস্তে নিজেই লেখা শুরু করলাম এবং এই দুটো পাশাপাশি রেখে চলতে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ শেষ পর্যন্ত হয় কি, জ্ঞানের যত শাখা আছে কিংবা শিল্পের যত শাখা আছে, তার কোনোটাই আসলে বিরোধপূর্ণ না। মনে হয় বিরোধপূর্ণ, কিন্তু এর গভীরে ঢুকলে আপনি দেখবেন যে
এটা বিরোধপূর্ণ না। যেমন ধরেন আপনি নাটক করছেন, আমি লিখছি, আপাত দৃষ্টিতে যে কেউ বাইরে কেউ মনে করবে যে এই দুইজনের চর্চার ধরন একরকম না, কিংবা এই দুজনের চিন্তার ধরন একরকম না, কিন্তু আমরা ভেতরে ঢুকলে দেখতে পাবো যে আমাদের লক্ষ্য এক। হ্যাঁ, আমরা আসলে একটা শিল্পের চূড়ান্ত জায়গায় পৌঁছতে চাই। জি জি জি, নিশ্চয়ই। তো আপনি একটা আপনার লেখায় লিখছেন যে বিশ্বজুড়ে গণমাধ্যম তথা সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীদের প্রধান একটি কাজ হলো সরকারের সমালোচনা করা এবং তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া, জনগণ যে কথাগুলো বলতে পারছে না সেই কথাগুলো বলা। অথচ আমাদের দেশে ঘটছে তার উল্টো, কোট আনকোট। এই এই যে গুড গভর্নেন্স বা সুশাসনের কথা যদি বলি, এই তো এটা নিয়ে সরকারের সবসময় যেই সরকার থাকে এক্সিস্টিং আপনার গভর্নমেন্ট, তাদের এত ভয় কেন? আর যে ধরনের আশা আকাঙ্ক্ষা থেকে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তার কতটার সুফল আমরা ভোগ করছি? মানে চারিদিকে যে এরকম এক ধরনের অরাজক পরিস্থিতি, ইভেন যদি আজকের কথাও বলি, অনেক জায়গায় শহীদ মিনার ভাঙা হচ্ছে, সেখানে টয়লেট নির্মাণের কথা বলা হচ্ছে, এই যে একটা উশৃঙ্খল অবস্থা, ছিনতাই হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে দিনে দুপুরে, এই যে অরাজক পরিস্থিতি, মানে আসলে জনগণ কি করবে বা আমাদের আসলে সামনে মানে এটা নিয়ে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিভাবে? হ্যাঁ, আপনি যে কথা দিয়ে শুরু করলেন, আমার যে লেখা থেকে কোট করলেন যে লেখক বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে সরকারকে প্রশ্ন করা, অর্থাৎ ক্ষমতাকে প্রশ্ন করা। সরকার শুধু না, যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করার কাজটি লেখক বুদ্ধিজীবীদের করতে হয়। জি জি জি, তাদের দাবিদারি করার কথা না। হ্যাঁ, তো কিন্তু আমাদের দেশে সেটা উল্টোটা ঘটেছিল বলেই কিংবা ঘটছে বলেই আমি ওই কথাটা লিখেছিলাম তখন। তো যেটা বললেন যে এখনকার যে অবস্থা, তাতে কি আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, বলাই ভালো প্রত্যাশা পূরণ হয়নি। সত্যি কথা বলতে কি, একটা অভ্যুত্থানের একটা বড় অংশই, বাংলাদেশে একটা মানুষের একটা বড় অংশই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এই জন্য যে যে স্বৈর শাসনটা চলছিল, যে ফ্যাসিবাদী শাসনটা চলছিল, তার থেকে মুক্তি লাভ করে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করা, যেটা যে গণতন্ত্রকে ছিনতাই করা হয়েছিল। তো আমরা তো এখনো গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে প্রত্যাবর্তন করতে পারিনি। এবং সেটা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে, জনগণের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে যখন একটা নির্বাচিত সরকার আসবে, তখন আমরা বলবো যে আবার গণতান্ত্রিক অভিযানটা শুরু হলো। গণতন্ত্র শুরু হওয়া আর এটা প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস না। আচ্ছা, আমাদের উচিত হচ্ছে সবসময়ই সরকারকে, এই প্রত্যেকটা সরকারকে এই বিষয়ে প্রশ্নের মুখে রাখা। এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যে অরাজক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই দায় সম্পূর্ণভাবে এই সরকারকেই নিতে হবে। তার কারণ হচ্ছে, যে সরকারি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকুক না কেন, যখন যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, তখনকার যাবতীয় ঘটনা দুর্ঘটনার দায়ও তাদের। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এখন যে সমস্ত ঘটনা ঘটছে, যে অরাজকতা ঘটছে, যেমন মাজার ভাঙা হচ্ছে, আজকেও একজন বাউল আক্রান্ত হয়েছেন। বাউল সম্রাট আমরা বলি মানিকগঞ্জের, তিনি, তার নাম রশিদ সরকার, রশিদ সরকার, তার প্রচুর গান আমাদের লোকজীবনে প্রচলিত, তার মাজার ভেঙে ফেলা হয়েছে। তো মাজার ভাঙা হচ্ছে, কয়েকদিন আগে বাসে ডাকাতি করতে গিয়ে ধর্ষণ হয়েছে। তারপরে ধরুন আজকে 21 ফেব্রুয়ারির দিনে নানা রকমের খবর পাচ্ছি, শহীদ মিনারে অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনার ভাঙা হচ্ছে। তারপরে ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে মেয়েদের খেলাধুলা বন্ধ করে দেওয়া হচ্ছে, নানা ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে, এইগুলোর দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ সরকার এমন কোনো ব্যবস্থা নিতে পারেনি যেন এই ঘটনাগুলো না ঘটে। জি জি, আমরা যদি একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি আপনাকে একটি প্রশ্ন করার আসলে লোভ সামলাতে পারছি না, পদার্থবিজ্ঞানের আপনার কি বলবো, যে মানুষ হিসেবে আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মোটামুটি 13.8 বিলিয়ন বছর আগে আমাদের এই মহাবিশ্ব একটা সিঙ্গুলারিটি হিসেবে অস্তিত্বশীল হয়। মানে ধর্মীয় ব্যাখ্যার বাইরে আমরা যদি সাধারণভাবে যেটা বুঝি যে হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে যে মহাবিশ্ব, সেখানে পৃথিবী মরুভূমির একটি বালিকণার মতোই ক্ষুদ্র ও নগণ্য। তো এই মহাবিশ্বের এই যে গভীর রহস্য আদৌ কি মানবজাতির পক্ষে কোনো দিন আবিষ্কার করা সম্ভব হবে বলে মনে করেন? আপনি আশাবাদী? না, সম্ভব কিনা সেটা আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু মানুষ তো চেষ্টা করে যাচ্ছে। যেমন সত্যি কথা বলতে কি, এখন পর্যন্ত আমরা বিজ্ঞানীরা আমরা যতটুকু জানতে পেরেছি সেটা বলবো না, আমি বলবো যে মহাবিশ্বে যেটুকু দৃশ্যমান, সেটা হচ্ছে মহাবিশ্বের মোট পদার্থের কিংবা মোট আয়তনের মাত্র 7%।
93 ভাগ এখন পর্যন্ত অদৃশ্য রয়ে গেছে। তারা আসলে কি, এটা কি আমরা অনেক সময় ডার্ক এনার্জি বলি, অনেক সময় ডার্ক ম্যাটার বলি, যেগুলিকে দেখা যায় না, এইগুলো আছে। 93 ভাগ অদৃশ্যই রয়ে গেছে। অতএব আমরা এখন পর্যন্ত তো যেগুলো দৃশ্যমান সেগুলি নিয়েই ভাবছি, সেগুলোকেই আমরা বোঝার চেষ্টা করছি, সেই বোঝাই আমাদের শেষ হয়নি। তো এই যে বোঝার চেষ্টা যে করা, এই যাত্রা তো খুব বেশি দিনের না। তো ধরেন 13.8 বিলিয়ন বছর আগে যে মহাবিশ্বের জন্ম, আর এই খোঁজার চেষ্টা করা হয়েছে 2 থেকে 2.5 হাজার বছর আগের থেকে। তাহলে সেই তুলনায় কত সামান্য সময় ধরে এটা চেষ্টা করছি। তো ফলে আমরা বলবো যে আমরা চেষ্টার শুরুর বিন্দুতে আছি। এবং এখন পর্যন্ত যেটুকু জানা গেছে, আমি মনে করি যে এইভাবে যদি জানার প্রক্রিয়াটা চলতে থাকে, তাহলে আমার মনে হয় যে সব জেনে যাওয়া যাবে না, কিন্তু অনেক কিছু জেনে যাওয়া যাবে। তার মানে এই জন্য অবশ্যই আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি যেই মানে বিজ্ঞানের চর্চা এবং মানে এটার বিষয়ে আরো অনুসন্ধান হওয়ার দরকার আছে। হ্যাঁ, মানে প্র্যাকটিসটা বাড়াতে হবে। হ্যাঁ, দরকার আছে। বিশেষ করে ধরুন কেউ যদি বিজ্ঞানের ছাত্র নাও হয়, তবুও কিন্তু বিজ্ঞান নিয়ে যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইচ্ছে করলেই জানতে পারে। এটা খুব সহজ একটা ব্যাপার, এটা কঠিন ব্যাপার না। জি, অত্যন্ত ধন্যবাদ। আজকে আপনি এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাদেরকে। এনটিভির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি। সুপ্রিয় সুধী, আপনারা দেখছিলেন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। এনটিভির সঙ্গেই থাকুন।